আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আরো একটা ক্লাসে বাংলা দ্বিতীয় পত্র। আজকে আমরা সারাংশ সারমর্ম কিভাবে ফুল মার্কস পাওয়া যায়, আমরা গুরুত্বপূর্ণ যে টেকনিক আছে, যে কাব্যিক ভাষায় কিভাবে তুমি লিখবা। ঠিক আছে, আমরা কি করি, আমাদের কমন পড়লে বা কমন না পড়লেও আমরা কি করি না, আমাদের এই যে একটা লিখা থাকে, গুরুত্বপূর্ণ সারাংশের লিখা থাকে, এই লিখাটা আমরা ভালো করে পড়ি না। এই লিখাটা পড়ার পর অনুধাবন করবা যে আসলে কি বলতেছে, কি মেসেজ দিতেছে আমাদেরকে। ঠিক আছে, তোমরা যারা ক্লাসে যুক্ত হয়েছো সবাই ক্লাসটা কি করে দাও, শেয়ার করে দাও। গুরুত্বপূর্ণ একটা ক্লাস হতে যাচ্ছে, অনেক গুরুত্বপূর্ণ একটা ক্লাস হয়ে যাচ্ছে। হ্যাঁ, সবাই 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 ক্লাসটা শেয়ার করে দাও। আমার কথা সব ঠিক আছে? আমার কথা কি ঠিক আছে ভাইয়েরা? বলো তো আপুরা, আমার কথা কি সব ঠিক আছে? সবাই সবাই আমার এই লাইভ ক্লাসটা শেয়ার করে দাও। কি করে দাও? সবাই লাইভ ক্লাসটা কি করে দাও, শেয়ার করে দাও। সবাই শেয়ার করে দাও, সবাই শেয়ার করে দাও। ঠিক আছে, যুক্ত হওয়ার সাথে সাথে, লাইভে যুক্ত হওয়ার সাথে সাথে তুমি যখন শেয়ার করে দিবা, তারপর তোমার কাছে আমি আর বক বক করে বলবো না, বারবার বলবো না। ঠিক আছে, যখন আশানুরূপ শেয়ার হয়ে যাবে তখন আমি আর এটা নিয়ে কথা বলবো না, তুমিও কনসেন্ট্রেশন দিতে পারবে। আচ্ছা, তোমাদের যে গ্রুপগুলোতে আছে, তোমাদের বন্ধুরা যে গ্রুপগুলোতে আছে, গসিপিং গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানেও তোমরা কি করে দাও, ক্লাসটা দিয়ে দাও। ঠিক আছে, আজকে আমরা আলোচনা করব সারাংশ সারমর্ম নিয়ে, কিভাবে আমরা লিখবো, কিভাবে লিখলে আমরা 10-এ 10 পাবো, কিভাবে আমরা ন্যূনতম কিভাবে আমরা লিখতে 8 থেকে 10 পাবো। ঠিক আছে, সেই বন্দোবস্ত ইনশাল্লাহ আজকের এই ক্লাস থেকে হয়ে যাবে, আজকের এই ক্লাস থেকে হয়ে যাবে। দেখো, প্রথম যেই সারাংশটা আছে সেটা দেখো, অভাব নিয়ে, অভাব আছে বলিয়া জগৎ বৈচিত্র্যময় হইয়াছে। একটু সবাই পড়ো, আমি তোমাদের সবগুলা গ্রুপে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, সবাই সবাই গ্রুপটা এই সবাই যার যার গ্রুপে দিয়ে দাও, বন্ধুদেরকে মেনশন দিয়ে দাও। ঠিক আছে, তোমরা কি এই ভাইয়াদের উপর কি তোমরা কি রাগ আছো বলো তো? আমরা কি আমাদের প্রতিশ্রুতির জায়গা থেকে কোনোদিন কোনো কিছু, হ্যাঁ, প্রতিশ্রুতি রাখতে পারি না, এরকম হয়েছে? যদি রাখতে, অনেক সময় রাখতে পারি না, বা বিভিন্ন টেকনিক্যাল সমস্যা থাকে, বা আমাদের কোনো সমস্যা থাকতে পারে, কিন্তু সেটা আবার আমরা রিমুভ, মানে রিকভার করার চেষ্টা করি। ঠিক আছে, তো এই কৃতজ্ঞতা বা প্রতিদান স্বরূপ আমরা কি একটু শেয়ার পাই না তোমাদের কাছ থেকে, আশা করতে পারি না? বলো, এই তোমরা একটু আমাকে বলো তো, প্রতিদান স্বরূপ তোমাদের কাছ থেকে আমরা একটু লাইক কমেন্ট শেয়ার চেতে, মানে চাইতে পারি কিনা বলো, একটু বলো আমাকে। তোমরা এরকম মানে কার্পণ্যবোধ কেন করো, কৃপণতা কেন দেখাও বলো? আমি একদিনই বলছি যে আমি তোমাদের এইচএসসি 25 যারা আছে, আমি অ্যাটলিস্ট 10,000 স্টুডেন্টের কাছে পরিচিত হতে চাই। ঠিক আছে, তোমাদের সবাইকে আমি কি করতে চাই, আমার জায়গা থেকে সেবা দিতে চাই, আমার শিক্ষা, আমার যে শিক্ষা সেটা তোমাদের কাছে ছড়িয়ে দিতে চাই। ঠিক আছে, এই জন্য তোমাদের অবশ্যই সাহায্য সহযোগিতা প্রয়োজন। তোমাদের সাহায্য সহযোগিতা ছাড়া আমরা কখনোই সেটা পারবো না, সম্ভব নয়। আচ্ছা, এই তো তোমরা অনেকে যুক্ত হয়ে গেছো, তাহলে আমি ক্লাসটা শুরু করে দিচ্ছি। ঠিক আছে, আর কোনো কথা না বাড়াই, তোমরা যারা সালাম দিয়েছো সকলকে জানাচ্ছি সালামের উত্তর, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমি আমাদের ক্লাসে চলে যাব। জি স্যার, অবশ্যই পাবেন। ফাইজা চৌধুরী অনেক অনেক ডেডিকেটেড, মানে একজন স্টুডেন্ট এবং দায়িত্বশীল। ওয়ালাইকুম আসসালাম, সবাই যুক্ত হয়ে যাও। হ্যাঁ, আশিকুর রহমান, আগে ক্লাসটা শেষ করলাম এই মাত্র, অনেক কষ্ট হয়ে গেছে ভাই না? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। এই ক্লাসের পরে একটু রেস্ট নিও, আধা ঘন্টা রেস্ট নেওয়ার পরে আবার রাতের খাবার খেয়ে পরে পড়তে বসো। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম, মান্নান হোসেন। আচ্ছা, ক্লাসটা শুরু করে দেই। দেখো, প্রথমে যে সারাংশটা আছে অনেক গুরুত্বপূর্ণ। অভাব আছে বলিয়া জগৎ বৈচিত্র্যময় হইয়াছে, অভাব না থাকিলে জীব সৃষ্টি বৃথা হইতো, অভাব আছে বলিয়া অভাব পূরণের জন্য এত উদ্যোগ, সংসার অভাব ক্ষেত্র বলিয়াই কর্মক্ষেত্র। দেখো, সংসারের কথা বলছে, এই সংসার অভাব ক্ষেত্র বলিয়াই কি কর্মক্ষেত্র। অভাব না থাকিলে সকলেই স্থাণু স্থবির হইত, মনুষ্য জীবন বিড়ম্বনায় হইত, মহাজ্ঞানীগণ অপরের অভাব দূর করিতে সর্বদা ব্যস্ত, জগতে অভাব আছে বলিয়াই মানুষ সেবা করিবার সুযোগ পাইয়াছে। এই যে দেখো, তাহলে একটা জিনিস আসছে, সেবা করিবার সুযোগ পাইয়াছে। ঠিক আছে, অভাব পাইছি, আরেকটা পাইছে কি, সেবা করিবার সুযোগ পাইছে। কেন? অভাব আছে বলিয়াই। তারপরে দেখো, সেবা মানব জীবনের পরম ধর্ম। এই যে সেবা মানব জীবনের পরম ধর্ম,
গুরুত্বপূর্ণ একটা লাইন পাইলাম। সুতরাং অভাব হইতেই সেবা ধর্মের সৃষ্টি হয়েছে। সুতরাং অভাব হইতে এই যে সেবা ধর্ম সৃষ্টি হয়েছে। তোমার পা কেটে গেছে, তোমার মাথা ব্যথা, ঠিক আছে, তুমি ফার্মেসি যাবা বা হসপিটালে যাবা, এটা কি তোমার চিকিৎসার অভাব, ঠিক আছে, তোমার চিকিৎসা নিতেই হবে তখন, ঠিক আছে। এই যে অভাব, এই অভাব হইতে কি সেবা ধর্মের সৃষ্টি হয়েছে। এই সেবা ধর্মে ব্রত হয়েছেন কারা? ডাক্তাররা, নার্সরা। আর এই সেবা ধর্মের দ্বারাই মানুষের মনুষ্যত্ব সুলভ। এই দেখো, এই সেবা ধর্মের মাধ্যমে তুমি ডাক্তার কেন, যে কোনো পেশা থেকেই মানুষের সেবা যত্ন করতে পারবা, মানুষের সাহায্যে এগিয়ে আসতে পারবা। আর এই সেবার মানুষ দ্বারাই মানুষের মনুষ্যত্ব সুলভ গুণ অর্জনের মাধ্যমে সার্থকতা লাভ করিয়াছে। এখন বলো এই জান্নাত কোথায়? অনেক দিন ধরে ক্লাস করে না। তারপর এই যে আমাদের নিয়মিত যারা, ঠিক আছে, ভালোবাসার পরি, এইগুলো আমার মনে আছে নামগুলা, ওরা এখন ক্লাস করে না কেন বলো তো? তারপরে দুঃখ আমার আত্মার আত্মীয়, ওরা ক্লাস করে না কেন আমাকে বলো? সবাই একটু শেয়ার করে দাও, যারা যারা শেয়ার করেছো ডান লিখে দাও। আচ্ছা, এই তো। এখন এটাকে তোমরা কিভাবে লিখবা সেটা আমি তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। কিভাবে লিখলে তোমরা কি করবা? 10-এ 10 পাবা, 10-এ 10 পাবা, ঠিক আছে। এটাই তো তোমাদের শেখানো উচিত নাকি? কি বলো সবাই? কিভাবে লিখলে 10-এ 10 পাবা, এটা শেখানো উচিত না? বলে না, বলো উচিত কি না? সবাই বলো উচিত কি না? এই তো, অবশ্যই আমাদের শিখতে হবে। শিখার জন্যই কি আমাদের, হ্যাঁ, অনেকে যুক্ত হয়ে গেছো, আমি শুরু করে দিব। আচ্ছা, দেখো কিভাবে লিখতে পারো। প্রথমে তুমি লিখতে পারো যে অভাব, ঠিক আছে। অভাব কি? আমাদের এই জগতে অভাব বৈচিত্র্যময়। আমাদের জগতে অভাব কি? বৈচিত্র্যময়। জগতে অভাব কি? তোমরা যারা ক্লাসটা করতেছো, আমি কিন্তু সবার কমেন্টই পড়ার চেষ্টা করি, ঠিক আছে। তোমরা অনেক সময় কি করো, রাগ করো, অনেক সময় এটা অন্যভাবে তোমরা নিবে না। দেখো তাহলে কি লিখতে পারি, সারাংশ কিভাবে লিখতে পারি। দেখো অভাব এই যে জগৎকে, ঠিক আছে, অভাব জগৎকে বৈচিত্র্যময়, কিময়? বৈচিত্র্যময়। এই যে দেখো লেখা আছে বৈচিত্র্যময়, ঠিক আছে। অভাব জগৎকে বৈচিত্র্যময়, মানুষের জীবনকে অভাবের জন্যই মানুষ কি করে? কর্মে লিপ্ত হয়, ঠিক আছে। মানুষের জীবনকে কর্মময় ও আরেকটা কথা বলছে কি? সেবার কথা বলছে। আর কিসের কথা বলছে? সংসার। আর কিসে বলছে? দেখো সবগুলো বিষয় তুমি তুলে আনবা, অভাব জগৎকে বৈচিত্র্যময়, মানুষের জীবনকে কর্মময় ও জীবনকে বলবা, জীবনকে কর্মময় ও মানুষকে কি উদ্যোগী করে তুলেছে। কি উদ্যোগী? মানুষকে উদ্যোগী করে তুলেছে, ঠিক আছে। গুরুত্বপূর্ণ একটা লেখা লিখলাম। দেখো তোমাদের কি ভালো লাগতেছে কিনা বলো, সবাই কমেন্ট করো। এইভাবে পড়ালে তোমাদের কি ভালো লাগবে কিনা? সারাংশ সারমর্ম এইভাবে তোমাদের পড়ালে ভালো লাগবে কিনা বলো। সবাই একটু কমেন্ট করো। আমি কমেন্ট যদি পড়ো যে হ্যাঁ স্যার এভাবে পড়লে, আপনি একটু লিখে দিলে আমরা একটু হিন্টস পাবো, বা এভাবে লেখার জন্য লিখে দিলে আমাদের জন্য একটু সহজ হয়, বলো এভাবে লিখে দেবো কিনা। অভাব জগৎকে বৈচিত্র্যময়, জীবনকে কর্মময় ও ও মানুষকে উদ্যোগী করে তুলেছে, বা উদ্যোগী করে তোলে, ঠিক আছে। আচ্ছা দেখো সবাই আমাকে জানাও একটু, মানে এই প্যাটার্নিং গুলো যদি ফলো করি তাহলে ভালো লাগবে কিনা। এই যে সেলিম এসে পড়েছে, মায়া ইসলাম এসে পড়েছে, এই তো গুড। আমি মানব সেবা করি, সবাইকে আপনার ক্লাস শেয়ার করে মানব সেবা করি, অসংখ্য ধন্যবাদ। এরকম মানব সেবার মাধ্যমে তুমি অনেক দূর এগিয়ে যাও। অন্তরস্থল থেকে তোমাদের জন্য দোয়া শুভকামনা থাকবে।
অসংখ্য ধন্যবাদ মান্নান হোসেন, গুড। এই যে দেখো ক্লাসের মাধ্যমে, জি ভালো লাগছে স্যার। ফাইজা চৌধুরী, আচ্ছা এখন দেখো তারপরে কি করবো দেখো, এরপর বলছে মহাজ্ঞানীগণ অপরের অভাব দূর করিতে সর্বদা ব্যস্ত। কারা? মহাজ্ঞানীগণ অপরের অভাব দূর করতে সর্বদা ব্যস্ত। তাহলে আমি ওনাদেরকে একটু নিয়ে লিখি, যে ওনাদেরকে যদি নিয়ে লিখি আমি শেষ করে দিচ্ছি। যারা লিখবা নোট করবা, অ্যাসেস দিয়ে নাও, ঠিক আছে? আচ্ছা এরপরে দেখো, যারা অপরের অভাব দূরীকরণে নিজের জীবনকে কি করে, যারা অপরের অভাব দূরীকরণে নিজেকে নিয়োজিত করে, বা যারা না লিখে এটা বলতে পারো, অপরের অভাব দূরীকরণে নিজেকে নিয়োজিত করে মহানুভবতার। এই যে দেখো এখন মহানুভবতা কি বাবা, দেখো মানব জীবনে পরম ধর্ম কি? সেবা হচ্ছে মানব জীবনে পরম ধর্ম। অপরের অভাব দূরীকরণে নিজেকে নিয়োজিত করে মহানুভবতা অর্জন করে মনুষ্যত্ব। এই যে দেখো, আর সেবার দ্বারা মানুষের মনুষ্যত্ব সুলভ গুণ অর্জন সম্ভব। এই যে দেখো আমি যেটা লিখছি, অপরের অভাব দূরীকরণে নিজেকে নিয়োজিত করে মহানুভবতা অর্জন করে মনুষ্যত্ব লালন করলে সেবা প্রতিষ্ঠিত হবে। সেবা কি হবে? প্রতিষ্ঠিত হবে। সেবা প্রতিষ্ঠিত হবে। এই তো শেষ, সেবা প্রতিষ্ঠিত হবে, এই শেষ। দেখো এইভাবে যদি তুমি লিখো, তাহলে এইটা থেকে তোমার লেখা যদি সুন্দর থাকে, আমার লেখা তো ভাই একদম শেষ, এটা জানো। দেখোই তোমরা দেখো লিখছো কিনা, বা নোট করছো কিনা, বা এসএস দিয়ে রাখো। এইবার যদি তুমি লিখো, লেখা যদি কোনো কাটছাট না থাকে, বা লেখার মধ্যে যদি তোমার কোনো রকম ঘষা মাজা না করো, সুন্দরভাবে বানান ভুল ছাড়া নির্ভুল ভাবে লিখতে পারো, তাহলে তুমি অবশ্যই 8 থেকে 10 পাবা, 8 থেকে 10 পাবা। আর তোমাদের এই নির্মিতি অংশ থেকে 70 থেকে তোমার 58 থেকে 65 পাওয়া সম্ভব। 58 থেকে এই 70-এ 58 থেকে 65 পাওয়া সম্ভব, অবশ্যই সম্ভব। আর যদি এই 58 নিচে পাও, তাহলে তোমার A+ আসবে না, ঠিক আছে? তোমার এই জায়গায় 58 সর্বনিম্ন রাখতে হবে, 12 মার্কস কাটা থাকবেই, ঠিক আছে? রচনা থেকে কাটবে, প্রতিবেদনে কাটবে, পারিভাষিক শব্দ তোমার নাও পড়তে পারো একটা, ঠিক আছে? দিনলিপি ভালো করে না লিখতে পারো, এইভাবে খুদের গল্প বা যে কোনো যেই টপিকগুলো নির্মিত অংশ আছে। আচ্ছা আর্মি নাকি? কে আর্মি নাকি? এই তো স্যার কবিদের মতো করে রেখে দেন। কাকে রেখে দিব রে ভাই? আচ্ছা এরপরে এটা আশা করি তোমরা পারবা। এরপরে দেখো, অভ্যাস ভয়ানক জিনিস। অভ্যাস, এই যে 2 বছর তুমি যে অভ্যাস করছো, ঠিক আছে, যে অভ্যাস করছো, আমি ম্যাক্সিমাম স্টুডেন্টদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারি, সন্ধ্যার পরে এক মোবাইল চালানো ছাড়া তোমাদের কোনো কাজ ছিল না। রাত 12টা 1টা 2টা পর্যন্ত ধুমায় বন্ধুগুলোকে চ্যাট করছো, গ্রুপে করছো, বা পার্সোনালি করছো, ধুমায় করছো। এই অভ্যাস এত সহজে পারবা? এই যে লেকচার দিলাম আইসা, কতটুকু ফলপ্রসূ হবে বলো? লাইভে এসে বইলে তোমাদের গাইডলাইন দিলাম, দিক নির্দেশনা দিলাম, কতটুকু ফলপ্রসূ হবে? এই মানুষ কখনো অভ্যাসের দাস না, অভ্যাস মানুষের দাস। এই অভ্যাস তুমি তৈরি করো, আমি তৈরি করি, আমরা তৈরি করি। আচ্ছা দেখো, অভ্যাস ভয়ানক জিনিস, একে হঠাৎ স্বভাব থেকে তুলে ফেলা কঠিন। তোমার কাছে 32 দিন সময় আছে। আমি একটা জিনিস জেনেছি আমার এক অধ্যাপক স্যারের কাছ থেকে, সেটা হচ্ছে মানুষ 21 দিন, কত? 21 দিন যে প্যাটার্নে চলবে, যে রুটিনে চলবে, 21 দিন যে প্যাটার্নে যে রুটিনে চলবে, যেভাবে চলবে, সেটাই তার অভ্যাস। এখন দেখো লাস্ট 21 দিন না,
ধরো লাস্ট 21 মাস, 21 মাস তোমরা কিভাবে চলছো, লাস্ট 1 বছর কিভাবে চলছো, তার মানে এই অভ্যাসটা এত বেশি কঠোর হয়ে গেছে, ঠিক আছে, এত বেশি কঠোর হয়ে গেছে তোমরা সহজে চাইলে চেঞ্জ করতে পারতেছো না। আর সহজে চেঞ্জ করাটা যাবে না বা যাওয়াটা ঠিকও না। দেখো কিভাবে কি করবা। মানুষ সবার সাধনাতেও তোমাকে সহিষ্ণু হতে হবে। সত্যবাদী হতে চাও, তাহলে ঠিক করো সপ্তাহে অন্তত একদিন মিথ্যা বলবে না। দেখছো, তোমরা বলে মানে পড়াশোনার মাধ্যমে নিজেকে তোমরা মানে কি বলে সঠিক মানুষ, মানুষের মতো মানুষ, এই মানুষের মতো মানুষ কথাটা বলে আমি আমার জেলার যে শিক্ষা অফিসার আছে তার কাছ থেকে ইন্টারে পুরস্কার পাইছিলাম। শুধু একটা জাস্ট কথা বলছিলাম যে মানুষের মতো মানুষ। সবাইকে জিজ্ঞেস করছে জীবনে তোমরা কে কি হতে চাও, এক একজন বলছে কমার্স থেকে আমি ব্যাংকার হতে চাই, কেউ সিএ করবে, চার্টার অ্যাকাউন্ট হবে, এক একজন এক একটা বলছে, কেউ শিক্ষক হবে, প্রভাষক হবে। আমি বলছিলাম স্যার আমি মানুষের মতো মানুষ হতে চাই। এবং এটা আমি কোনো একটা ইন্টারভিউ থেকে, মোটিভেশনাল স্পিকারের বক্তব্য থেকে আমি এটা মনে রাখছিলাম, আমি ওইটা বলে দিয়েছিলাম, ওইটাই হয়ে গেছে। 300 350 স্টুডেন্টের সামনে আমাকে স্যার পুরস্কৃত করছে, এটা আমি ভুলি না। তবে মানুষের মতো মানুষ হতে হবে। সত্যবাদী হতে চাও তাহলে ঠিক করো সপ্তাহে অন্তত একদিন তুমি মিথ্যা বলবে না। 6 মাস ধরে এমন করে নিজের সত্য কথা বলতে অভ্যাস করো, তারপর একদিন শুভ দিন আর একবার প্রতিজ্ঞা করো সপ্তাহে তুমি 2 দিন মিথ্যা বলবে না। দেখো আস্তে আস্তে অভ্যাস করতেছে, একদিনের পরে 2 দিন, 1 বছর পরে দেখবে সত্য কথা বলা তোমার কাছে অনেকটা সহজ হয়ে পড়েছে। আমরা এভাবে মানে চেষ্টা করি না। সাধনা করতে করতে এমন একদিন আসবে যখন ইচ্ছে করলেও মিথ্যা বলতে পারবে না। নিজেকে মানুষ করার চেষ্টায়, এই যে দেখো নিজেকে মানুষ, আরে তুমি তো মানুষ, তারপরে কেন বললো নিজেকে মানুষ করার চেষ্টায় মানুষ, কিন্তু মানুষের মতো মানুষ হতে হবে। যেই মনুষ্যত্ব, যে নীতি নৈতিকতা, মূল্যবোধ ও বিবেকবান হলে তাকে আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা আমাদেরকে মানুষ বলে আখ্যায়িত করেছে, সেই পরিমাণ সেই রকম যে হতে পারে তাহলেই তুমি মানুষ। আর না হয় আমাদের কোরআনে, আমাদের রাসূল ইসলামের হাদিস শরীফে, সুন্নাতেও বলা আছে যে এরকম যে মানুষ কখনো কখনো তার কৃতকর্মের জন্য চতুষ্পদ জন্তুর চেয়েও খারাপ হয়। তাহলে নিজেকে মানুষ করার চেষ্টায় পাপ ও প্রবৃত্তির সঙ্গে সংগ্রামে তুমি হঠাৎ জয়ী হতে কখনো ইচ্ছে করো না, তাহলে সব পঙ্গু হবে। সব কি হবে? পঙ্গু হবে। বলছে হঠাৎ করে তুমি কোনো কিছু পারবা না। দেখছো এটা কত বড় একটা মানে সারাংশ, যে কত গুরুত্বপূর্ণ, যে হঠাৎ করে তুমি তোমার অভ্যাস চেঞ্জ করতে পারবা না। আস্তে আস্তে ধীরে ধীরে সাধনা করে করে, ঠিক আছে, যে সপ্তাহে বলছে একদিন, সপ্তাহে তারপর 2 দিন, তারপর বছর, এইভাবে। তাহলে আমি কিভাবে লিখবো বলো এটা? সবাই সবাই বলো আমার এই আমি যে ভেঙে দিলাম এটা কি বুঝতে পারছো কিনা? আব্বু আম্মু মিষ্টি মেয়ে আয়সা পড়ছে, ওয়ালাইকুম আসসালাম। ভালোবাসার পরই তোমাকে আমি স্মরণ করেছিলাম যে আমার এই প্রিয় স্টুডেন্ট গুলা যারা সবসময় ক্লাস করতো তারা কোথায়? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা সবাই কেমন আছো বলো? আচ্ছা, এখন আসো এটা আমরা কিভাবে লিখবো, ঠিক আছে? মানে তোমরা কিভাবে লিখবা এটা দেখো। সারাংশ, অভ্যাসের আকস্মিক মানে কি পরিবর্তন সম্ভব নয়। অভ্যাসের এই যে অভ্যাস কত বলছে, এটা আকস্মিক বুঝো, মানে হঠাৎ করে তোমার এটা কি করা সম্ভব নয়, আকস্মিক পরিবর্তন সম্ভব নয়। অভ্যাস এর আকস্মিক 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 পরিবর্তন আকস্মিক পরিবর্তন এই তোমরা লিখো আকস্মিক পরিবর্তন সম্ভব নয়। বলো বলো সবাই, এনি বুঝতে পারছো কিনা? সবাই বলো, এনি বুঝতে পারছো কিনা বলো। তাহলে এর জন্য আমার কি প্রয়োজন হবে বলো? তাহলে কিভাবে আমি অভ্যাসকে পরিবর্তন করব? এর জন্য প্রয়োজন হবে, এর জন্য এর জন্য এর জন্য প্রয়োজন এর জন্য প্রয়োজন এর জন্য প্রয়োজন হবে কি? তোমার লক্ষ্য স্থির করবা। কি করবা? লক্ষ্য স্থির করবা। এর জন্য প্রয়োজন হবে লক্ষ্য স্থির করে, লক্ষ্য স্থির করে এর জন্য লক্ষ্য স্থির করে কি করবা? লক্ষ্য স্থির করে সামনের দিকে অগ্রসর হবা।
বলো সবাই বুঝতেছো কিনা, সবাই বলো একটু বুঝতেছো কিনা, সবাই বলো বলো। এর জন্য প্রয়োজন কি? প্রয়োজন হবে লক্ষ্য স্থির করে সামনের দিকে, সামনের দিকে, সামনের দিকে, সামনের দিকে। আমি উপরে মুছে দিতেছি তাহলে। সামনের দিকে, সামনের দিকে ক্রমাগত, ক্রমাগত সামনের দিকে ক্রমাগত এগিয়ে চলা, এগিয়ে চলা, এগিয়ে চলা, এগিয়ে চলা। এতটুকু লিখছো কিনা আমাকে জানাও, এতটুকু লিখছো কিনা আমাকে জানাও, বলো এতটুকু লিখছো কিনা বলো। আর এক্ষেত্রে আমাদের কি কি কখনো শর্টকাট আছে যে আমি কিভাবে তাড়াতাড়ি আমার অভ্যাস চেঞ্জ করে দেবো? আমাদেরকে এক্ষেত্রে তাড়াহুড়া করা যাবে না। তাহলে বলতে পারি যে এক্ষেত্রে, এক্ষেত্রে কি হতে পারে? এক্ষেত্রে, এক্ষেত্রে তাড়াহুড়ো, তাড়াহুড়ো, তাড়াহুড়ো করা ব্যর্থতাকে নিশ্চিত করতে পারে। ব্যর্থতাকে, তাড়াহুড়ো করা ব্যর্থতাকে, ব্যর্থতাকে নিশ্চিত করতে পারে, নিশ্চিত করতে পারে। তাহলে তাড়াহুড়ো করা যাবে না। দেখো বুঝতে পারছো কিনা বলো, বলো বুঝতে পারছো কিনা। এক্ষেত্রে তাড়াহুড়ো করা ব্যর্থতাকে নিশ্চিত করতে পারে। দেখো পুরোটার ভাব আইসা পড়ছে, ঠিক আছে, পুরোটার ভাব আইসা পড়ছে। যে বলছে যে এক্ষেত্রে তুমি কি করতে পারবে না? তাড়াহুড়া করতে পারবে না। দাঁড়াও, একদিন আসবে ইচ্ছা করলেও মিথ্যা বলতে পারবে, নিজেকে মানুষ চেষ্টা পাপ ও প্রবৃত্তির সংগ্রামে তুমি হঠাৎ জয়ী হতে কখনো, এই যে হঠাৎ তুমি জয়ী হতে কখনো ইচ্ছা করো না, বলছে হঠাৎ কখনো জয়ী হতে ইচ্ছা করো না। দেখছো, এই জন্য বলছি তাড়াহুড়ো করে তুমি কোনো কিছু করবে না, তাহলে সব কি হবে? পঙ্গু হবে, যে পঙ্গু হবে বা নষ্ট হয়ে যাবে। এটাকে আমি বলছি এক্ষেত্রে তাড়াহুড়ো করা ব্যর্থতাকে নিশ্চিত করতে পারে। দেখো বুঝতে পারছো কিনা, বুঝতে পারলে বলো যে স্যার বুঝতে পারছি, তারপর আমি অন্যটায় চলে যাব। ঠিক আছে, বলো সবাই, বলো একটু সবাই কমেন্ট করো। এই ক্লাসগুলো নেওয়ার কথা আমি কখনো ভুলবো না, বুঝছো? অনেক কষ্ট হয়, বুঝতে পারছো? ফ্যান চালাই দিলে ফ্যানের শব্দ হয়, ঠিক আছে, আবার কি বলে ফ্যান না চালে গরম লাগে, আমি ঘেমে যাই, আমি একটু বেশি ঘামি, ঠিক আছে। কারণ আমার আম্মু বলে যে নাক গামলে, নাক গামলে নাকি তার মানে স্ত্রী অনেক আদর করে, বুঝছো? বুঝতে পারছো? ছেলেদের বলে নাক, এটা আমি বিশ্বাস করি না, মানে মানে এটা কি বলে কুসংস্কার। আচ্ছা এরপরে দেখো, আজকের দুনিয়াটা আশ্চর্য ভাবে অর্থের বা বৃত্তের উপর নির্ভরশীল। দেখছো আজকের দুনিয়াটা, আমাদের মেয়েদের বাবারা, মেয়েদের বাবারা এখন বলতে পারো অন্যদিকে নিবা না, আমি অর্থবিত্তের জন্য কথা বলতেছি, যে আমাদের মানে মেয়েদের বাবারা 50 বছরে যে জিনিসটা করে, আমাদের ছেলেদের কাছ থেকে বিয়ের আগে 25 বছর বয়সে, 25 বছর বয়সে, 25 বছর, কত 25 বছর বয়সে তিনি 50 বছরের বয়সে তিনি অর্জন করেছেন, একটা ছেলের কাছে 25 বছর, ছেলের 25 বছর বয়সী ছেলের কাছে সেইটাই চান। এটা হচ্ছে সমস্যা। দেখো আজকের দুনিয়াটা আশ্চর্যভাবে অর্থের বা বৃত্তের উপর নির্ভরশীল। লাভ ও লোভের দুর্নিবার গতি, কেবল আগে যাওয়ার নেশায় লক্ষ্যহীন প্রচন্ড বেগে শুধু আত্মবিনাশের পথে এগিয়ে চলবে। তুমি এই মানে শুধু সম্পদ লাভ, শুধু সম্পদ লাভ, অর্থবিত্তের প্রাচুর্যের যে তোমার মানে মোহ, এটা তোমাকে কি করে? তোমার নিজেকে আত্মবিনাশ করে, নিজেকে তুমি নিজেই কি আত্মবিনাশ করো। কেন? শুধু সম্পদ, অর্থ, প্রাচুর্য এটাই কিন্তু শান্তি না। মানুষ যদি এই মূঢ়তাকে জয় না করতে পারে, তবে মনুষ্যত্ব কথাটা হয়তো লোপ পেয়ে যাবে। কারণ তুমি দেখবা সমাজে বড়লোক যারা অনেক বিত্তবান, তাদের মাধ্যমেই সমাজের অবক্ষয়, সমাজের ক্ষতি বেশি হয়। এজন্য বলছে যদি শুধু খালি এই অর্থ আর প্রাচুর্য বৃত্তের উপর নির্ভরশীল হই, শুধু টাকা আর টাকা, শুধু কি টাকা আর টাকা, এদিকে তাকিদ, এদিকে আমরা মনোনিবেশ করি, তাহলে আমাদের কি হবে? আমাদের মনুষ্যত্বের যেই বিষয়টা আছে সেটাই আস্তে আস্তে লোপ পাবে। মানুষের জীবন আজ এমন এক পর্যায়ে এসে পৌঁছেছে, সেখান থেকে আর হয়তো নামাবার উপায় নেই। এবার উঠবার সিঁড়ি না খুঁজলেই নয়, উঠবার সিঁড়িটা না খুঁজে পেলে আমাদের আত্মবিনাশ যে অনিবার্য, তাতে আর কোনো সন্দেহ থাকে না। মানে এই যে মোহ, সেটাকে আমার বেরিয়ে আসতে হবে, উঠে আসতে হবে সেই জায়গা থেকে, যে না
অর্থবিত্তের পাশাপাশি, এর উপর নির্ভরশীলতার পাশাপাশি আমাদেরকে কি করতে হবে? আমাদের কি করতে হবে? আমাদের মনুষ্যত্ববোধ, নিজের ভিতরে মনুষ্যত্ববোধ, মানব কল্যাণ, মানুষের কল্যাণের দিকেও তাকাতে হবে। তাহলে এটা বলো, এটা 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 পারবা কিনা বলো, এটা পারবা কিনা বলো সবাই। আমি বুঝতেছি না সত্যি যে তোমাদের এই ক্লাসটা ভালো লাগতেছে কিনা, বলো একটু আমাকে, বলো ক্লাসটা ভালো লাগতেছে কিনা আমাকে একটু বলো। এইভাবে বুঝে বুঝে করলে তোমাদের ভালো হবে, নাকি আমি শুধু যা সাজেশন দিয়ে চলে যাব? বলো, আমাকে একটু জানাও। পপি বলছে স্যার এখন থেকে যদি সিরিয়াস হয় তাহলে কি, দেখি পুরো কমেন্টটা, দাঁড়াও, পুরো কমেন্টটা আসতেছে না আমার কাছে। এই যে আলমগীর হোসেন বলছে তোমার গার্লফ্রেন্ডের, আল্লাহ আল্লাহ আল্লাহ, আরে এটা আমার গার্লফ্রেন্ডের উপরে, এটা তো নাই, বলছি আমার উপর দিয়ে বলছি না, যে আমি বলছি যে আমাদের এই দেশের মেয়েদের বাবারা, কথা ভালো করে শোনো নাই, বলছি মেয়েদের বাবারা 25 বছর বয়সী একটা ছেলের কাছ থেকে বিয়ের আগে যা চায়, তার নিজের মানে মেয়ের বাবারই নিজের অর্জন করতে কি লাগছে, 50 বছর লাগছে। স্যারের উপর কেন আনো ভাই, ভাইয়ের উপর কেন আনো বলো। ওই যে মান্নান আমার সাথে একমত প্রকাশ করছে, গুড, ঠিক আছে, জি স্যার পারবো, বুঝে বুঝে বললে ভালো হবে। এই যে দীপঙ্কর সরকার, সুন্দর কথা, অনেকে বলছে যে বুঝে বুঝে বললে ভালো হবে। আচ্ছা, আমিও চাই এইভাবে তোমরা বুঝে বুঝে পড়ো। আচ্ছা এখন দেখো, এই তো সবার উদ্দেশ্যে বলছি, সবার, ঠিক আছে। আবার সব মেয়ের বাবা এরকম না, কারো কেউ, কারো মেয়ের বাবা এরকম চায় যে কোনো একটা ভালো কর্ম, সৎ একটা কর্ম খেটে খায়, বা সৎ একটা কর্ম, ভালো মানুষ এরকমও খুঁজে। এরকম মেয়ের বাবার আছে বলে তুমি আমি, এই যে যারা কমেন্ট করছো, তুমি আমি ভাই আমরা বিয়ে করে শান্তিতে থাকি বা বিয়ে করতে পারি, ঠিক আছে। নয়তো বিয়ে বিয়ে করতে পারি না, বিয়ে করতে পারি, এটা নিয়ে একটা গৃহযুদ্ধ হয়ে যেত, আন্দোলন হয়ে যেত। হ্যাঁ, তাহলে আমি এটা কিভাবে সারাংশ করব দেখো। হাই রে, দেখছো, খারাপ সময় থাকলে, খারাপ সময় থাকলে সবকিছু তোমার বিপরীতে চলে যায়। আচ্ছা সারাংশ তুমি কি বলবা, যে বর্তমানে মানে এই পৃথিবীতে, পৃথিবীতে, ঠিক আছে, পৃথিবীতে এই যে অর্থ প্রাচুর্যের, অর্থ, তারপর বলছে অর্থবিত্ত বলতে পারো, বা অর্থ প্রাচুর্য, অর্থ প্রাচুর্যের, অর্থ প্রাচুর্যের, পৃথিবীতে অর্থ প্রাচুর্যের প্রতি মানুষের, মানুষের কি, দেখো আমি বানিয়ে বানিয়ে বলতেছি, তোমরা দেখো, পৃথিবীতে অর্থ, তারপর প্রাচুর্যের, অর্থ, পৃথিবীতে অর্থ ও প্রাচুর্যের, অর্থ প্রাচুর্যের, প্রাচুর্যের প্রতি মানুষের, মানুষের মোহ, মানুষের মোহ ও নির্ভরশীলতা, ও নির্ভরশীলতা, ও নির্ভরশীলতা, ও নির্ভরশীলতা মানুষকে, নির্ভরশীলতা মানুষকে, মানুষকে, পৃথিবীতে অর্থ ও প্রাচুর্যের প্রতি মানুষের মোহ ও নির্ভরশীলতা মানুষকে, মানুষকে মনুষ্যত্বের দিক দিয়ে, মনুষ্যত্বের, মনুষ্যত্বের দিক দিয়ে, দিক দিয়ে অন্ধ করে তোলে, মনুষ্যত্বের দিক দিয়ে অন্ধ, অন্ধ বানিয়ে ফেলে, অন্ধ বানিয়ে ফেলে, অন্ধ বানিয়ে ফেলে, অন্ধ বানিয়ে ফেলে, ঠিক আছে, অন্ধ বানিয়ে ফেলে। দেখো এটা ঠিক আছে কিনা, দেখো এটা ঠিক আছে কিনা, এতটুকু দেখো বুঝছো কিনা বলো আমাকে। লিখা হলে আমি মুছে দিব, ঠিক আছে, আমি উপরের অংশ মুছে দিই, কারণ আমাকে লিখতে হবে। আমি বলতেছি, এই বলার সাথে সাথে তোমরা লিখো, ঠিক আছে। তাহলে প্রতি মানুষের যে যে মোহ, সবে তো লিখছি, ও নির্ভরশীলতা মানুষকে কি করে,
মানে অর্থবিত্তের প্রতি, প্রাচুর্যের প্রতি মানুষের মোহ ও নির্ভরশীলতা মানুষকে মনুষ্যত্বের দিক দিয়ে অন্ধ বানিয়ে ফেলে। ঠিক আছে, দেখো আমার এই সিস্টেমগুলো কি ভালো লাগতেছে কিনা একটু বলো। হ্যাঁ, তাহলে এরপর আমি যদি বলি তাহলে কি হবে, এই যে তোমার অর্থের অর্থের প্রতি অর্থের প্রতি এই যে এই কি, এই যে অন্ধ নেশা, অন্ধ নেশা, অর্থের প্রতি এই অন্ধ নেশা মানুষের মানুষের আমি মুছে দিচ্ছি, হ্যাঁ মুছে দিচ্ছি, আমার লিখতে হবে, তো তোমরা লিখে ফেলো, সাথে সাথে নোট করে ফেলো। তাহলে অর্থের প্রতি এই অন্ধ নেশা মানুষের আত্মবিনাশের কারণ, অর্থের প্রতি এই অন্ধ নেশা মানুষের আত্মবিনাশের আত্মবিনাশের এই যে বলেছিল কই আত্মবিনাশ, আত্মবিনাশের এই যে আত্মবিনাশের কারণ। ঠিক আছে, মানে এই কথা এগুলো থেকে আমি ঘুরে ফিরে লিখতেছি, আত্মবিনাশের আত্মবিনাশের কারণ। ঠিক আছে, আত্মবিনাশের কারণ এই তো। ঠিক আছে, এরপরে দেখো শেষের দিকে কি বলছে, তাহলে এখনই কি মানুষের জীবন সিঁড়ি না, এখন যদি তুমি মানুষের জীবনে আজ এমন এক পর্যায়ে এসে পৌঁছেছে সেখান থেকে আর হয়তো নাম্বার উপায় নাই, এবার উঠবার সিঁড়ি না খুঁজলেই নয়, এখন অবশ্যই আমাকে এই এই জায়গা থেকে আমাদের উত্তরণ করতে হবে। উত্তরণের উপায় কি, উঠবার সিঁড়িটা না খুঁজে পেলে আমাদের আত্মবিনাশ যে অনিবার্য তার কোনো সন্দেহ থাকে না। এই এতটুকু লেখছো, আমাকে জানাও এতটুকু লিখছো কিনা, সবাই জানো আমাকে, এতটুকু লিখছো কিনা সবাই জানো। তাহলে আমি কি বলতে পারবো যে এই এই অবস্থা থেকে এই অবস্থা থেকে এই অবস্থা থেকে যেটা বলছি যে উত্তরণের জন্য উত্তরণের জন্য উত্তরণের উত্তরণের জন্য এই নেশা কি করতে হবে, এই নেশা পরিহার করতে হবে। এই নেশা কোন নেশা পরিহার করতে হবে, কোন নেশা, অর্থবিত্ত ও প্রাচুর্যের নেশা। ঠিক আছে, এই তো এটা শেষ। আমাকে একটু সবাই জানাও যে সবাই লিখছো কিনা, যারা লিখতেছো সবাই লিখছো কিনা আমাকে জানাও, বলো। তোমাদের কলেজের মানে শিক্ষিকা এবং লেকচারার স্যাররা যেভাবে তোমাদের ই করতো, আমি এইভাবে চেষ্টা করতেছি, ঠিক আছে, ধরে ধরে তোমাদেরকে পড়াতে। আমার না বুঝে আসে না, বুঝছো, আমার বুঝে আসে না, বা আমার কাছে কেন জানি মনে হয়, আমি তো আরো অনেকগুলা প্রতিষ্ঠানের সাথে কাজ করেছি, ক্লাস করেছি অনলাইন অফলাইনে অনেকগুলো ইয়ার সাথে, ঠিক আছে, কিন্তু আমি জানি না যে এরকম ভাবে তোমাদের ফ্রি কেউ সার্ভিস দিচ্ছে কিনা, আমার এরকম আমি পাই না। ঠিক আছে, কার এইচএসসি বেচ কত, আমার ছিল এইচএসসি বেচ মানে পাসিং ইয়ার ছিল 2017, 2015 ছিল এসএসসি, আর এইচএসসি ছিল 2017 পাসিং ইয়ার। গুড। কার নেশা বলছি তো, টাকা, অর্থবিত্ত ও প্রাচুর্য ঘোরার যে নেশা, সেই নেশা। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো কিসে হয় মর্যাদা। আমি সবগুলো লিখে দিব না, সবগুলো লিখে দিলে শেষ করতে পারবো না, অনেকগুলো আছে যেগুলো একটু সহজ, যেগুলো তোমরা একটু পারো। এই যে কিসে হয় মর্যাদা, দামি কাপড়, গাড়ি, আমি সংক্ষেপে বলে দিব, তোমরা নোট করবা। ঠিক আছে, সুন্দর করে বলে দিব, একটু সময় নিয়ে নিয়ে আস্তে আস্তে ধীরে সুস্থিরে তুমি লিখবা। বড়াও ঠাকুর দাদার কালের উপাধিতে না মর্যাদা এই সব জিনিসে না, তো কিসে মর্যাদা প্রশ্ন করছে, তাহলে কিসে মর্যাদা আমি দেখতে চাই তোমার ভিতরে। এই যে দেখো এসে বসছে কি চরিত্র। আমি একটু নীতি কথা বলি 30 সেকেন্ড। চরিত্র, চরিত্র, তোমরা তো লিটমাস পেপারের নাম শুধু শুনছো মনে হয়, লিটমাস পেপার, বা ধরো সাদা একটা টিস্যু, ঠিক আছে, এর মধ্যে যদি, ঠিক আছে, গোস্তের ঝোল, মানে ঝোল তো বুঝো, গোস্তের ঝোল, মৌ সুরা, যে যে আঞ্চলিক ভাষায় বলো, গোস্তের ঝোল, ঠিক আছে, বা গ্রেভি, ইংলিশে গ্রেভি,
ঠিক আছে? যদি পরে লাল কালার হয়ে থাকবে, হলুদ কালার হয়ে থাকবে, যে রঙই পরো কালো কালার হয়ে থাকবে, তোমার চরিত্র, এই চরিত্রের মধ্যে যদি তুমি দাগ ফেলো, সততা, নিষ্ঠা, ন্যায়পরায়ণতা, নৈতিকতার জায়গায় যদি তোমার চরিত্র, এবং তোমরা শুধু খালি চরিত্র বলতে বুঝো কার কয়টা বয়ফ্রেন্ড, কার কয়টা গার্লফ্রেন্ড, কে কাকে চিট করছে, কে কয়টা, কে প্লে বয়, কে প্লে গার্ল, এগুলা শুধু চরিত্র না, নো নেভার। কোশ্চিন কালেও শুধু এর মধ্যে চরিত্র না, চরিত্রের মধ্যে অনেকগুলা নিয়ামক, অনেকগুলা বিষয়, অনেকগুলা কি বলে তোমাকে শাখা উপশাখা আছে। ঠিক আছে? সত্য কথা বলা, মিথ্যা পরিহার করা, তুমি সাহায্য করবা, সহযোগিতা করবা, দান করবা, ঠিক আছে? তুমি অন্ধ একজন মানুষকে রাস্তা পার করাই দিবা, ঠিক আছে? রাস্তার মধ্যে কাটা পড়ে থাকলে উঠাই দিবা। তোমার চরিত্রের মধ্যে অনেক কিছু আছে, অনেক গুণাবলী আছে। এই চরিত্র তুমি যত সুন্দর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কোরআনের আয়াত আছে যে মানুষ সবচেয়ে বেশি তার চরিত্র গুণে কি সবচেয়ে বেশি শ্রেষ্ঠ হয়। যার যত চরিত্র সুন্দর এবং মাধুর্য মণ্ডিত, সেই তত বেশি আল্লাহর কাছে প্রিয় থাকবে। চরিত্র হেফাজত করো প্রিয় ভাই ও বোনের আমার। আচ্ছা, এরপরে দেখো, আমি দেখতে চাই তোমার ভিতর, দেখো তোমার ভিতরে কি আছে, তোমার কলব, নাফস কি বলে, তোমার মাথা দিয়ে কুসুমের গন্ধ বেরোয় কিনা, দেখো, দেখছো? আচ্ছা, তোমায় দেখলে দাস দাসী দৌড়ে আসে। এখন বলতেছে তুমি কেমন, তুমি যদি ভালো হও, তুমি যদি ভালো মনিব হও, মহাজন হও, তাহলে খাতক, ঠিক আছে, খাতক তোমাকে আসলে, ভালো মহাজন হলে তোমাকে দেখে দৌড়ে আসবে। প্রজারা তোমায় দেখে সন্ত্রস্ত হয়। তুমি মানুষের ঘাড়ে চড়ে হাওয়া খাও, মানুষকে দিয়ে জুতা খোলাও, তুমি দিনের আলোতে মানুষের টাকা আত্মসাৎ করো, বাপ মা শ্বশুর শাশুড়ি তোমায় আদর করেন, আমি তোমায় অবজ্ঞায় বলবো যাও। দেখছো কি বলছে? তুমি যদি এই যে তুমি মানুষের ঘাড়ে চড়ে খাও, মানুষকে দিয়ে জুতা খোলাও, ঠিক আছে, তুমি দিনের আলোতে মানুষের টাকা আত্মসাৎ করো, ঠিক আছে, বাপ মা শ্বশুর শাশুড়ি তোমায় আদর করেন, যদি তারপরও তোমারে করে এত কিছু অবজ্ঞা, এত অবহেলা, এত কিছু করার পরেও তোমার চরিত্র গুণে তুমি এত খারাপ, এত নীচ, তারপরে যদি তোমাকে এগুলো করে, আমি বলবো তোমায় অবজ্ঞায় বলবো চাও দূর। মানে এটা কি একদম তুচ্ছাতে বলছে। ঠিক আছে? তাহলে মানুষের মর্যাদা কিসে? তার চরিত্রে, উত্তম চরিত্রে, তার সুন্দর গুণাবলীতে। ঠিক আছে? আচ্ছা, এইটাই তাহলে, এটাই তোমরা বলবা। আর মানুষের এই যে দামি কাপড় এবং বাহ্যিক যেই মানে কি আছে, বাহ্যিক যেই তোমাকে নিজেকে আমরা সজ্জিত করি, এর মধ্যে মানুষের কি হয় না, মানে পোশাক আশাকে মানুষের মানুষের মনুষ্যত্ববান বিবেকবান কিনা এটা পরিচয় হয় না। তার মনুষ্যত্ববান কিনা, বিবেকবান কিনা, ভালো মানুষ কিনা, তার মাধ্যমে সমাজে কল্যাণ হয় কিনা, এটা কিভাবে ইয়া হয়, প্রমাণিত হয়? প্রমাণিত হয় তার দামি কাপড়, পোশাক আশাক, বাহ্যিক চাকচিক্যনা, তার ভিতরটা কেমন, তার চরিত্র কেমন, তার ব্যবহার কেমন, এর মাধ্যমে। আচ্ছা, এরপরে দেখো, জীবন বৃক্ষের শাখায় যে ফুল ফোটে তাই মনুষ্যত্ব। দেখো, জীবন বৃক্ষের শাখায় যে ফুল ফোটে, মানে বৃক্ষকে, মানে জীবনকে বৃক্ষের সাথে তুলনা করছে, যে ফুলটা ফোটে সেটাই কি আমাদের মনুষ্যত্ব। বৃক্ষের গোড়ায় জল ঢালতে হবে এই ফুলের দিকে লক্ষ্য করে, মানে তোমার বৃক্ষের গোড়ায়, মানে জীবনের গোড়ায়, জীবনকে তুমি এইভাবে তুমি কি করবা, গড়ে তুলবা, যেন তোমার ফুল, তোমার সৃষ্ট কর্ম, দেখছো তোমাদের সাথে অনেক কিছু মিলতেছে যেগুলো তোমার শিখছো, সৃষ্ট কর্ম যেন, ফুল যেন তোমার কি হয়, ভালো হয়, কি হয়, ভালো হয়। শুধু শুধু মাটির রস টেনে গাছটা মোটা হয়ে উঠবে এই ভেবে কোনো মালি গাছের গোড়ায় জল ঢালে না। কেন? ফল লাভের আশা করে। তোমার বাবা মা তোমাকে পড়াচ্ছে, কেন পড়াচ্ছে? ফল লাভের আশা করে। তুমি ভালো মানুষের মতো মানুষ হবা, একজন কি হবা, ন্যায়পরায়ণ হবা, দেশপ্রেমিক হবা, তুমি তোমার পরিবারের মুখ উজ্জ্বল করবা, সমাজের জন্য ভালো কিছু করবা। অনেক আশা রাখে তোমার পরিবার, তোমার আত্মীয় স্বজন, সমাজ অনেক কিছু রাখে। আমি আমার এলাকায় পুরো এলাকায়, ঠিক আছে, আমার পুরো এলাকায় আমাদের বেচের আমরা দুজন, একজন আমি 7 কলেজে পড়ছি, কবির সরকারি কলেজ থেকে অনার্স মাস্টার্স, আরেকজন বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে সয়েল এন্ড এনভায়রনমেন্ট সায়েন্সে অনার্স মাস্টার্স শেষ করেছে। আমরা দুজন সম্পর্কে চাচা ভাতিজা, আর এমনিতে বন্ধু। প্রাইমারি স্কুল কলেজ ভার্সিটি, শুধু ভার্সিটি ও 7 কলেজে, ঢাকা কলেজে পাইছিল, সেকেন্ড টার্ম দিয়ে বরিশাল চলে গেছিল। এই আমরা দুইজন, এই দুইজন পুরো এলাকার মানুষ, বলতে পারো যে বরত্ব করতেছি না, পুরো এলাকার মানুষ যখন দেখছে যে আমরা স্কুলে ফার্স্ট বয়, সেকেন্ড বয়, থার্ড বয় এরকম ছিলাম, ঠিক আছে, এসএসসি এইচএসসি এবং ভালো ভালো পর্যায়ে ভালো কিছু করছিলাম, এলাকার মানুষ চেয়েছিল, তোমার জন্য চেয়ে রয়েছে, তুমি পড়ো,
তুমি তোমার নিজেকে গুছাও, নিজেকে সময় দাও প্লিজ। এরপরে সমাজ ব্যবস্থা কর ঠিক, এই যে আসতেছে দেখছো, সমাজ ব্যবস্থা কর ঠিক করতে হবে, মানুষকে খাইয়ে দাইয়ে মোটা করে তোলবার জন্য নয়, সমাজেরও দায়বদ্ধতা আছে। এই যে মানুষ আমাদেরকে আমাদের গ্রামের বাড়িতে এলাকায় গেলে বলে, আমাকে বলে তোমার তখন টিভিতে দেখি ক্লাস নেও আমাকে বলে তোমাকে যদি টিভিতে দেখি ক্লাস নেও, ঠিক আছে, মানে এটাকে ওরা টিভি মনে করে, ঠিক আছে, টিভিতে দেখি ক্লাস নেও, এরকম বলে। মানুষের অন্তরে মূল্যবোধ তথা সৌন্দর্য, প্রেম ও আনন্দ সম্বন্ধে চেতনা জাগিয়ে তোলবার উদ্দেশ্য। যখন এই চেতনা মানুষের চিত্তে জাগে তখন এক আধ্যাত্মিক সুসময় তার জীবন পরিপূর্ণ হয়ে ওঠে এবং তারই প্রতিফলনে সমস্ত জগৎ আলোময় হয়ে দেখা দেয়। ফলে মানুষের ইতর জীবনের গুরুভাব থেকে মুক্তি পেয়ে নিজেকে লঘুপক্ষ প্রজাপতির মতো হালকা মনে করে। তার মানে বুঝাইছে যে বৃক্ষের গোড়ায় জল ঢালতে হলে এই ফুলের দিকে লক্ষ্য করতে হবে, শুধু শুধু মাটির রস টেনে গাছটা মোটা হবে এটা চায় না, বৃক্ষ থেকে ফল আসবে এই ভেবে কোনো মালি গাছে গোড়ায় জল ঢালে না। সমাজ ব্যবস্থা ঠিক করতে হবে, মানুষকে খাইয়ে দাইয়ে মোটা শুধু করে না, যেন সমাজে মানুষও কি যেন কোনো মানুষ থেকে অন্য সমাজে অন্য মানুষরা যেন কিছু পায়। আচ্ছা, তার মানে তোমার কি, তোমার মনুষ্যত্ব, তোমার বিবেকবান, সবকিছুর জন্য, ফল লাভের জন্য, মানে মানুষের জীবনকে অন্যের জন্য কি করছে, অন্যের জন্য সুপর্দ করার জন্য কথা বলছে। জ্ঞানের স্পৃহা ছাড়া শিক্ষা ব্যর্থতায় পূর্ব পর্যবসিত হয়। জ্ঞানের স্পৃহা ছাড়া দেখো শিক্ষার ব্যর্থতায় পর্যবসিত হয়। তোমার শিক্ষা অর্জনের প্রথম হচ্ছে জ্ঞান অন্বেষণ করা। কি করা? জ্ঞান অন্বেষণ করা। তোমাকে প্রচুর জ্ঞান অন্বেষণ করতে হবে, প্রচুর বই পড়তে হবে। তোমরা অনেকে এখন কি করো, এই 13টা সাবজেক্ট পড়েই শেষ। তোমরা গল্পের বই, বিভিন্ন দার্শনিকের বই, বিভিন্ন বিজ্ঞান ভিত্তিক বই, হ্যাঁ পড়বা, কি জানো, উপন্যাস অবশ্যই পড়বা, গল্পের বই অবশ্যই পড়বা, নাটকের বই অনেক পড়বা, কোনো সমস্যা নাই আমার, ঠিক আছে, কিন্তু কিছু নিজেকে, ঠিক আছে, মানে কি বলে, নিজের বিল্ড আপের জন্য তোমার কি করবা, অনেক বই পড়বা, দরকার আছে এগুলা। তুমি কিভাবে বক্তৃতা দিবা, তুমি কিভাবে সাহসিকতার সাথে মানুষ তোমার এই যে ভার্সিটি তোমার প্রেজেন্টেশন দিবা, অনেক কিছু ব্যাপার স্যাপার আছে, ঠিক আছে, এগুলো তোমাদের শিখতে হবে। তারপরে দেখো তখন পরীক্ষা 5টাই বড় হয় যখন তুমি এই যে তোমাদের সাথে, এটা আমি এই জন্যই দিচ্ছি যে তোমাদের একটু কিছু কথা বলতে পারি, যে পরীক্ষা 5টাই বড় হয় যখন তোমরা কি করবা, জ্ঞানের স্পৃহা ছাড়া শিক্ষা ব্যর্থতায় পরিণত হয়। তোমার জ্ঞানের স্পৃহা নাই, তুমি 2 বছর পড়ো নাই, ঠিক আছে, তখন এই শিক্ষা তোমার কি হবে, ব্যর্থতায় পর্যবসিত হবে। এখন তোমার 5টাই বড়, কি এখন তোমার 5টাই বড়, কি করবা, এখন কিভাবে পাস করবা, সেটাই তোমার কাছে কি হয়, এই পাস করাটাই তোমার কাছে মূল লক্ষ্য। এতে পরীক্ষায় পাস করা লোকের অভাব না থাকলেও আছে অভাব, কিন্তু জ্ঞানীর অভাব দেখা দেয়, কেন বলি জানো, আমি বলি। আমি একদিন আমার এই বাংলার শিক্ষক হওয়ার পিছনে যিনি, মানে আমার স্কুল জীবন থেকে যিনি আমাকে স্বপ্ন দেখিয়েছেন, রিনা ম্যাডাম স্কুলের টিচার ছিলেন। তিনি একটা কথা বলতেন, মানে ওই সময় বিভিন্ন গল্পের কথা বলছেন, গফুরের কথা, তারপর তোমার এই এসএসসিতে যেই গল্পগুলা ছিল আমাদের, এই গল্পগুলা যখন পড়াইতেন, যেমন তোমাদের বলি যে অপরিচিতা, আমার পথ, ঠিক আছে, রেইনকোট, তারপরে কবিতা, এগুলো থেকে তোমরা কি জীবনে অ্যাপ্লাই করে, ব্যবহারের ক্ষেত্রগুলা কি আমাকে বলো, পড়ো, এই যে পড়ো, মুখস্থ করো, পরীক্ষাতে লিখে আসছো না, তাহলে তুমি ভুল করতেছো। পাশাপাশি এতে কিছু শিখবা, কিছু মেসেজ নিবা, নিজের উপর অ্যাপ্লাই করবা, সেগুলা সমাজের উপর, বন্ধু বান্ধবের উপর অ্যাপ্লাই করবা, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো, পৃথিবীতে অক্ষয় আসন লাভের জন্য তরুণ সমাজকে জ্ঞানের প্রতি উৎসাহী করে তুলতে হবে। পরীক্ষা পাশের মোহ থেকে মুক্ত না হলে তরুণ সমাজের সামনে কখনোই জ্ঞানের দিগন্ত উন্মোচিত হবে না। জীবনও লিখে দিব না, এটা তোমরা নিজের ভাষায় লিখবা। তারপরে দেখো, স্বাধীন হবার জন্য যে সাধনার প্রয়োজন, এগুলো তোমরা পারো, তেমনি স্বাধীনতা রক্ষার জন্য প্রয়োজন সত্যনিষ্ঠা ও ন্যায়পরায়ণতা, এটা অনেক কমন, এগুলো তোমাদেরকে এমন বলে দিয়েছি। তারপরে যে জাতি অধিকাংশ ব্যক্তি মিথ্যাচার, সেখানে 2-4 জন সত্যনিষ্ঠাকে বহু বিড়ম্বনা সহ্য করতে হয়, ঠিক আছে, দুর্ভোগ পোহাতে হয়, কিন্তু মানুষ জাতি হিসেবে মাথা তুলে দাঁড়াতে হলে সেই কষ্ট সহ্য না করে উপায় নেই। স্বাধীন হবার জন্য যে সাধনা প্রয়োজন, তেমনি স্বাধীনতা রক্ষার জন্য সত্যনিষ্ঠা প্রয়োজন। বুঝে বলে না, স্বাধীনতা অর্জনে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন, এজন্য কি করতে হবে, আমাদেরকে
এই স্বাধীনতা রক্ষার জন্য সত্যনিষ্ঠ হতে হবে এবং ন্যায়পরায়ণ হতে হবে। আর সত্যনিষ্ঠ ন্যায়পরায়ণ হলে দেশকে স্বাধীন করা, দেশের সার্বভৌমত্ব রক্ষা করা এবং তোমার এই জাতিকে কি করতে পারবা, তুমি সত্যনিষ্ঠ জাতি হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবা। আর মিথ্যার মধ্যে দিয়ে কি হবে, মিথ্যার মধ্যে দিয়ে তোমার সত্যনিষ্ঠকে বিড়ম্বনা সহ্য করতে হবে। মিথ্যার মধ্যে দিয়ে গেলে কি জীবন ধ্বংস। তারপরে শ্রেষ্ঠ বলি অহংকার করিতে যে লজ্জাবোধ করে না, এই যে দেখো, শ্রেষ্ঠ বলি অহংকার করিতে যে লজ্জাবোধ করে না, সে মানুষকে নিম্নাসনে বসায় রাখিতে আনন্দ বোধ করে। সে দরিদ্র ও ছোটকে ছোট করিয়া রাখিতে কষ্ট অনুভব করে না। সে মানুষের শক্তি স্বাধীনতা হরণ করিতে ব্যস্ত। যে মানুষের হাত দিয়ে নিজের পায়ে জুতা ধুলাইয়া লয়, তোমরা তাহাদিগকে সালাম করিও না। বলছে কি, যে মানুষের হাত দিয়া নিজের পায়ের জুতা, মানে অন্য মানুষের হাত দিয়ে নিজের পায়ের জুতা ধুলাইয়া লয়, তোমরা তাহাদিগকে সালাম করিও না। না করছে সালাম করতে, মানে শ্রদ্ধা সম্মান করতে। সে সারা রাত্রি প্রার্থনা করুক, মানুষ তাহার পদধূলিতে লইয়া মাথায় রাখুক, সে প্রথম শ্রেণীর গাড়িতে চড়ুক, সে রাজদরবারের সদস্য হোক, তোমরা তাহাকে আত্মীয় মনে করিও না। লক্ষ নরনারী মুক্তির আশায় করুণ নেত্রে তোমাদের দিকে চাহিয়া আছে। লক্ষ কোটি মানবাত্মা তোমাদের আগমনের অপেক্ষা করিতেছে। যে দুর্বৃত্তের দল সত্যকে চূর্ণ করিয়া মহান সৃষ্টিকর্তার বাণীকে অবমাননা করিতেছে, তাহা যদি দেখি আমরা তোমার শ্রদ্ধায় আসন ছাড়িয়া দাঁড়াইও না। বলতেছে যে যে অহংকার করিতে লজ্জাবোধ করে না, মানে এই জায়গায় অহংকারের অপকারিতা বলছে। অহংকার কতটা আল্লাহ তাআলা, আমি একটা মানে পড়ছিলাম যে আল্লাহ তাআলা সর্বশেষ সবচাইতে দুর্ভাগা সেই মানুষটা হবে। আমাদের ইসলাম ধর্মে বলেছে পুলসিরাত। কি পুলসিরাত নাম শুনছো তোমরা? পুলসিরাত, এই পুলসিরাত থাকবে তোমার চুলের চেয়েও চিকন, হীরার চেয়েও ধার বলা আছে, ঠিক আছে? এই পুলসিরাতে যার সবকিছু ঠিক আছে, নামাজ রোজা সবকিছু হিসাব দিছে, সব ঠিক আছে, সর্বশেষ জান্নাতের দরজার কাছাকাছি যখন আসবে, জান্নাতের দরজার কাছাকাছি মানে স্বর্গের কাছাকাছি যখন আসবে, শুধুমাত্র এই অহংকারের জন্য এই পুলসিরাতের ফুল থেকে সে নরকে কেটে কেটে পড়ে যাবে, শুধুমাত্র অহংকারের জন্য। এজন্য আল্লাহ বলছে অহংকার হচ্ছে আল্লাহর চাদর নিয়ে তুমি টানাটানি করবা না। তাহলে বলছে, এই জন্য বলছে যে অহংকার করে লজ্জাবোধ করে না, সে মানুষকে নিম্নাসনে বসায় রাখিতে আনন্দ বোধ করে। সে দরিদ্র ও ছোটকে ছোট করিয়া রাখিতে কষ্ট অনুভব করে না। সে মানে একবারও সে ধনীদেরকে অবজ্ঞা করে, এটাকে সে কোনো কিছু মনেই করে না, তার যেটা ভুল সেটা মনে করে না। সে মানুষের শক্তি স্বাধীনতা হরণ করিতে ব্যস্ত। এটা তো বুঝাই দিলাম, এইভাবে সুন্দরভাবে তোমরা লিখবা। তারপর আমি এখন আছি মিরপুর 12, ঠিক আছে? অ্যাড্রেস না বললাম, মিরপুর 12-তে আছি, ঠিক আছে? এই জায়গায় আমাদের স্টুডিও, ঠিক আছে? এই জায়গায় থাকি। আমার বাসা হচ্ছে গাজীপুর কালীগঞ্জ। এরপরে মানুষের সুন্দর মুখ দেখে আনন্দিত হও না। এই যে রূপের আগুনে চেহারা দেখে, বাইক দেখে, ঠিক আছে, চুলের স্টাইল দেখে, ঠিক আছে, যারা প্রেমে পড়ছো বা প্রেমে পড়বা, ঠিক আছে, তাদের জন্য এই সারাংশ। মানুষের সুন্দর মুখ দেখে আনন্দিত হও না। কি দেখে? দেখো, স্বভাব যে সুন্দর নয়, দেখতে সুন্দর হলেও তার স্বভাব, তার স্পর্শ, তার রীতিনীতিকে মানুষকে ঘৃণা করে। দুঃস্বভাবের মানুষের হৃদয়ে জ্বালা ও বেদনা দেয়। দেখছো? তার সুন্দর মুখে প্রথমে বোঝো না, প্রথমে দেখো, কিন্তু ভিতরে যে কি আছে দুঃস্বভাব এটা জানো না। প্রিয় ভাই ও বোনেরা, ঠিক আছে, অনেক বেশি সচেতন হও। আর এখন তো ভুলেও না ওইদিকে যাওয়া যাবে, এখন ভুলেও যাওয়া যাবে না ওইদিকে। তারপরে অবোধ লোকেরাই মানুষের রূপ দেখে মুগ্ধ হয়, এবং এই যে বলছে, তার মানে তুমি কি অবোধ? প্রিয় ভাই ও বোনেরা, তুমি কি অবোধ? বলছে অবোধ লোকেরাই মানুষ রূপ দেখে মুগ্ধ হয় এবং তার ফল ভোগ করে। কিভাবে? ফল ভোগ করে কিভাবে? যার অভিজ্ঞতা আছে, সেই ফল ভোগ যারা করছে তারা বুঝতেছে। যার স্বভাব মন্দ, সে নিজেও দুষ্ক্রিয়াশীল, মিথ্যাবাদী, দুর্নীতিকে ঘৃণা করে। মানুষ নিজে স্বভাবে সুন্দর না হলে, নিঃস্বভাবে সুন্দর না হলে, সে স্বভাবের সৌন্দর্যকে ভালোবাসে। বলছে যে মানুষ নিজে স্বভাবে সুন্দর না হলেও সে স্বভাবের সৌন্দর্যকে ভালোবাসে। আমি আমার কথা, আমি আমার নিজের স্বভাবের সৌন্দর্য না হলেও কিন্তু ভালো স্বভাবের মানুষকে আমি কি করি? পছন্দ করি।
স্বভাব গঠনে কঠিন পরিশ্রম ও সাধনা চাই। এখন বলো যে তুমি মানুষের বাহ্যিক দিক, বাহ্যিক সুন্দর, বাহ্যিক এগুলো দেখে তুমি করবা, আনন্দিত হবা বা মুগ্ধ হবা, নাকি স্বভাব চরিত্র ঠিক আছে সত্যবাদী কিনা, মানে মানুষের ভিতরটা মনুষ্যত্ব ঠিক কিনা সেটা দেখবা, এটাই বলছে। তারপরে দেখো বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ, এটা বিদ্যাকে নিয়ে বলছে, অনেকবার পড়ছো তোমরা এটা, ঠিক আছে, এটা পারবা। তারপর সারমর্ম আসো, এখন আসো কোথায় সারমর্ম। পোলাপান খালি জি স্যার হ্যাঁ স্যার, পোলাপান খালি জি স্যার হ্যাঁ স্যার এগুলো বলে। এমনি মান্নান হোসেন স্যার আমার বাসা পুরান ঢাকা, একদিন আসবেন আমাদের এখানে। এই পুরান ঢাকা আমি আমার জীবনের 6 বছর থেকেছি। মান্নান হোসেন আমি পুরান ঢাকার আমি লক্ষ্মীবাজার, তারপর তোমার এই কি বলে আহ বাট্টিখানা বলে, বাট্টিখানা, পুরান ঢাকা বাট্টিখানা, লক্ষ্মীবাজার, ঠিক আছে, এই সব এলাকায় আমি থাকছি। রায় সাহেব বাজার তোমরা বলো, কোর্ট কাছারি ওইদিকে আমি থাকছিলাম, আমার যেহেতু কবিনুর সরকারি কলেজ ওইদিকে। সারমর্ম দেখো, অদ্ভুত আধার এক এসেছে এই পৃথিবীতে আজ। আমি একটু কি করবো আজকে, ওয়াজ করব। যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা, যাদের হৃদয়ে কোনো প্রেম নেই, প্রীতি নেই, করুণার আলোড়ন নেই, পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া। যাদের গভীর আস্থা আছে আজও মানুষের প্রতি, এখনো যাদের কাছে স্বাভাবিক বলে মনে হয় মহৎ সত্য বা রীতি কিংবা শিল্প অথবা সাধনা, শকুন ও শেয়ালের খাদ্য আজ তাদের হৃদয়। মানে বুঝে দিয়েছে অদ্ভুত আধার এসেছে পৃথিবীতে আজ, মানে পৃথিবী কি হয়েছে, অন্ধকারে, অবজ্ঞায় এবং খারাপ বিষয়ে অন্ধকার কি গেছে, ছেয়ে গেছে। কেন? যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা, মানে যারা খারাপ লোক, বদলোক, তারাই এই পৃথিবীটাকে কি করতেছে, নিজের কুণ্ঠাভূত করেছে। যাদের হৃদয়ে কোনো প্রেম নেই, প্রীতি নেই, করুণার আলোড়ন নেই, তারাই কি করতেছে, পৃথিবী অচল, তাদের জন্য পৃথিবী আজ অচল। তাদের আর কি বলছে, যাদের গভীর আস্থা আছে আজও মানুষের প্রতি, এখনো যাদের কাছে স্বাভাবিক বলে মনে হয় মহৎ সত্য বা রীতি কিংবা শিল্প অথবা সাধনা, শকুন শেয়ালের খাদ্য আজ তাদের হৃদয়। বলছে এই যে ভালো যারা থাকতে চায়, ভালোভাবে জীবন যাপন যারা করতে চায়, যারা সুপরামর্শ দিতে চায়, তাদেরকেও কিভাবে নানাভাবে মানুষ প্রতিহত করে। সত্য এবং রীতি কিংবা শিল্প অথবা সাধনা, শকুন শিয়ালের খাদ্য আজ তাদের হৃদয়। এই যে যারা খারাপ লোক, তারা কি, তাদেরকে শকুন শিয়ালের খাদ্য আজ তাদের হৃদয়, এর সাথে তুলনা করেছেন। ওয়াজ, হ্যাঁ ওয়াজ। কোথায় স্বর্গ কোথায় নরক, তোমরা মনে হয় 6, 7, 8, 9, 10 কত পড়ছো, এটা পড়াবো না। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তাহা বহুদূর। তারপরে দেখো, তোমারই ক্রোড়েতে মোর পিতামহগণ নিদ্রিত আছে সুখে জীবলীলা শেষে, তাদের শুনিত অস্থি সকলই এমন, তোমার দেহের সঙ্গে গিয়েছে মা মিশে। তোমার দুলিতে গড়া এ দেহ আমার, তোমার দুলিতে কালে মিশবে আবার। বলছে তোমার ক্রোড়েতে তোমার পিতামহগণ নিদ্রিত আছে সুখে জীবলীলা শেষে, তাদের দেখো তোমার ক্রোড়েতে তোমার পিতামহগণ, মানে তোমার কি বলে, তোমার ছায়ায়, তোমার মাধ্যমে, তোমার ধারা, তোমার পিতামহগণ নিদ্রিত আছে, মানে ঘুমিয়ে আছে সুখে স্বাচ্ছন্দ্যে পুরোটা জীবন শেষে, তাদের শুনিত অস্থি সকলেই এমন, তোমার দেহের সঙ্গে গিয়েছে। এই আল্লাহ তাআলা তো বলেছেনই যে মা বাবার রক্ত সন্তানের মধ্যে কি হয় অতিবাহিত হয়, তোমার দেহের সঙ্গে গিয়েছে মা মিশে। এখানে আবার মাতৃভূমিকেও কি বুঝিয়েছে, তোমার দুলিতে গড়া এ দেহ আমার, তোমার দুলিতে কালে মিশবে আবার। মানে মাতৃভূমির যে দুলায়, মাতৃভূমির পরিবেশে সবকিছু নিজের মাধ্যমে কি হয়েছে, মাতৃভূমির মাধ্যমে আমরা যে লালিত পালিত, মাতৃভূমি প্রকৃতি, মাতৃভূমি পরিবেশে আমরা লালিত পালিত হয়েছি, এখানে আমরা কি হয়েছি, বেড়ে উঠেছি। আবার এখানে আমাদের কি হবে, আমাদের শেষ ত্যাগ করতে হবে। শেষ ত্যাগ মানে কি, আমাদের মৃত্যুবরণ করতে হবে, এখানেই আমরা আবার মিশে যাব। তরুতলে বসে পান্ত শান্তি কত করে দূর, ফলে আস্বাদনে পায় আনন্দ প্রচুর। বিদায়ের কালে হাতে ডাল ভেঙে লয়, তরু তবু অকাতর কিছু নাহি কয়। দুর্লভ মানব জন্ম পেয়েছে যখন, তরুর আদর্শ করো জীবনে গ্রহণ। পরার্থে আপন সুখ দিয়ে বিসর্জন, তুমি হও গো ধন্য তরুর মতর। বলছে
তরু যেভাবে নিজের জীবন উৎসর্গ করে দিয়ে, তরু গাছ কখনো নিজের জন্য বাঁচে না। গাছ সব সময় তার ফুল মল, ফুল ফুল মানে যত কিছু আছে, ফল মূল, ঠিক আছে, শাখা প্রশাখা, সবকিছু দিয়ে মানুষের কল্যাণে, মানুষের সেবায় সে সবসময় নিয়োজিত হয়। ঠিক একইভাবে মানুষকে বলছে তরুর কাছ থেকে শিক্ষা নিতে, যেন আমরা আমাদের নিজের জীবনকে অন্যের কল্যাণে, অন্যের সাহায্যে, মানে মানব কল্যাণে, মানব সেবায় নিজের জীবনকে ব্রত করি। আচ্ছা, পরার্থে মানে অন্যের জন্য আমার নিজের জীবনকে বিসর্জন দিই। তারপরে দেখো, কাজ করতেছে না কেন বুঝলাম না। আচ্ছা দেখো এরপর, দৈন্য যদি আসে আসুক, লজ্জা কি বা তাহে, মানে কি বলছে, ওই দৈন্য বা দীনতা, সঠিক বানান পড়াইছিলাম, শুদ্ধ বানান, মাথা উঁচু রাখিস, সুখের সাথী মুখের পানে যদি না চায়, ধৈর্য ধরে থাকিস। বলছে যত তোমার খারাপ অবস্থা হোক, অভাব অনটন থাকুক, তুমি ধৈর্য ধরে থাকবা, ঠিক আছে। তারপর রুদ্র রূপে তীব্র দুঃখ যদি আসে নেমে, যদি বলছে রৌদ্রে কঠোরতার মতো যদি, তীব্রতার মতো যদি তোমার দুঃখ আসে নেমে, তবু বুক ফুলেও দাঁড়াস, তবু ধৈর্য নিয়ে তুমি কি করবা, তোমার খারাপ সময়কে তুমি কি করবা, প্রতিহত করবা। আকাশ যদি বজ্র নিয়ে আসে, বলছে এটা রূপক অর্থে, যে আকাশে যদি তোমার জীবনে যদি খারাপ সময় কালো মেঘের মতো ছেয়ে যায়, আলহামদুলিল্লাহ, আকাশ যদি বজ্র নিয়ে মাথায় পড়ে ভেঙে ঊর্ধ্বে দুহাত বাড়াস। বলছে যদি খারাপ বিপদে তুমি পড়ো, তখন তুমি কি আল্লাহর কাছে তুমি প্রার্থনা করো যেন তোমার এই খারাপ সময় তোমার আর না থাকে। আর এই দৈন্য দীনতা অভাবনের জন্য তুমি আল্লাহর কাছে কি করবা, সাহায্য সহযোগিতা চাবা। ফুটিয়াছে সরোবরে কমল নিকর, ধরিয়াছে কি আশ্চর্য শোভা মনোহর, গুনগুন রবে কত মধু করে, কেমন পুলকে তারা মধু পান করে। কিন্তু এরা হারাইবে এদিন যখন, আসিবে কি অলি আর করিতে গুঞ্জন, আশায় বঞ্চিত হলে আসিবে না আর, আর না করিবে এ মধুর ঝংকার। সুসময়ে অনেকেই বন্ধু বটে হয়, অসময়ে হায় হায় কেউ কারো নয়। এই যে এটা যে কত গুরুত্বপূর্ণ লাইন, সুসময়ে অনেকেই বন্ধু বটে হয়, অসময়ে হায় হায় কেউ কারো নয়। কখন জানো হবে, যখন বলবে খোঁচা দিয়ে এই বান্ধবী 10 নাম্বারটা কত হবে বল, এই বান্ধবী এই বন্ধু 10 নাম্বারটা কত হবে বল, এই 7 নাম্বারে ক পারস তাহলে এই সৃজনশীলটা দিমু, এই 7 নাম্বারে ক খ পারস তাহলে এই সৃজনশীল দিমু। তখন বুঝবা সুসময় অনেকেই বন্ধু বটে হয়, অসময়ে হায় হায় কেউ কারো নয়। এখনই বলো, এই পরিস্থিতি না হয় পড়তে বসো, এই পরিস্থিতি না হয় পড়তে বসো। কেবল ঈশ্বর বিশ্বপতি, যিনি সকল সময়ের বন্ধু সকলের, তিনি অবশ্যই একমাত্র আল্লাহ সৃষ্টিকর্তা, তিনি কি আমাদের সবার সুসময়ের, সকল সময়ের দুঃসময় সুসময় সব সময়ের বন্ধু। তার মানে বলছে যে তুমি তোমার সুসময়ের যে বন্ধু, সুসময় যে তাদের কাছ থেকে তুমি কি পাবা, এই কি বলে সাহায্য সহযোগিতা পাবা, তাদের সাপোর্ট পাবা, ঠিক আছে, তাদেরকে পাশা পাবা। দুঃসময় দুঃসময় যদি তাদেরকে, দুঃসময় তুমি কি অবশ্যই আশা করো তাদেরকে, যদি না পাও তাহলে তুমি কি তোমার কি করতে পারবা, তুমি তোমার ওই খারাপ সময় মানুষকে চিনতে পারবা। তারপরে দেখো, বসুমতী কেন তুমি এতই কৃপণা, এগুলো থেকেই আসবে তোমাদের বিভিন্ন বিভিন্ন বোর্ড থেকে এগুলো নেওয়া। কত খোঁড়াখুড়ি করে পাই শস্যকণা, দিতে যদি হয় দেমা প্রসন্ন সহাস, কেন এ কেন এ মাথার গাম পায়েতে বহাস, বিনা চাষে শস্য দিলে কি তাহাতে ক্ষতি, শুনিয়া ঈষৎ হাসি কহে বসুমতী, আমার গৌরব তাহে সামান্যই বাড়ে, তোমার গৌরব তাহে একেবারে ছাড়ে। আচ্ছা, এটা জানো পারো তোমরা। এরপর দেখো, স্বাধীনতার স্পর্শ বনে, এইটাও পারো তোমরা। সবাই ভালোবাসে, সুখের আলোর জলের বুকে দুঃখের ছায়া নাসে, স্বাধীনতার সোনার কাঠি ক্ষুধার সুধা দান, স্পর্শে তাহার নেচে ওঠে শূন্য দেহে প্রাণ। বলছে দেখো, অবশ্যই এই যে স্বাধীনতা আল্লাহর দেয়া ক্ষুধার সুধা দান, স্পর্শে তাহার নেচে ওঠে শূন্য হৃদয়ের প্রাণ। আমরা কেমন খুশি হয়েছিলাম, আমরা কেমন খুশি হয়েছিলাম স্বৈরাচার যখন চলে গেছিল, 71-এ যখন স্বাধীন হয়েছিল, ঠিক আছে, 90-এ যখন স্বৈরাচার এরশাদ নিধন হয়েছিল, 52 যখন ভাষা আন্দোলন হয়েছিল, প্রত্যেকটা আন্দোলনে আমরা কেমন খুশি হয়েছিলাম স্বাধীনতা যখন পাই। মনুষ্যত্বের বান ডেকে যায় যাহার হৃদয় তলে, বুক ফুলিয়া দাঁড়ায় বীরু স্বাধীনতার বলে। দেখো, মনুষ্যত্বের বান ডাকে, যে মনুষ্যত্বের কথা বলে যায়, মনুষ্যত্বের বুলি যে তার মুখ থেকে আসে, যাহার হৃদয় তলে থাকে, বুক ফুলিয়া দাঁড়ায় বীরু স্বাধীনতার বলে। স্বাধীনতার বলেই কি মানুষের মনুষ্যত্ববোধ জেগে ওঠে, এবং সে বুক ফুলিয়ে সাহসিকতার মাধ্যমে কি করে বেঁচে থাকে।
বাংলাদেশ, আচ্ছা এরপরে শেষ। এই তো তোমাদের এই তো ছিল। হ্যাঁ অবশ্যই, বাড়ির কাজ তো অবশ্যই। তো আমি তো এটা বলেই দিতাম, ভালো করছে ফাইজা, আমি তো বলছি যে নোট করতে। তোমরা এই ক্লাসটা এইচডব্লিউ হচ্ছে, ঠিক আছে, একটু কষ্ট করো। ধরো এই সারাংশ সারমর্ম থেকে তোমার আর এখন আর পড়া লাগবে না। ধরো এই টপিকটা, এই 10 মার্ক তোমার জন্য কি এখন তুমি নিশ্চিত হয়ে গেছো। মানে নিশ্চিত হয়ে গেছো কি, তোমার একটা কি আসছে, কনফিডেন্স আসছে যে এগুলা স্যার ভাইয়া বলছে, স্যার বলছে এগুলা, তাহলে এগুলো একটু পড়ি। ঠিক আছে, এর ছাড়াও যে পড়বা না তা না, অবশ্যই পড়বা। এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এছাড়াও তুমি পড়বা, তোমাদের স্যাররা যে দিবে কমেন্ট দিবে সেগুলোও পড়বা। এর মধ্যে থাকলে তো থাকলোই, এর বাইরে থাকলে এইচডব্লিউ হচ্ছে এই সারাংশ, এই সারাংশ, এই সারাংশ কি, এই সারাংশ ও সারমর্ম, ও সারাংশ ও সারমর্মগুলো শুধু জাস্ট প্রথম লাইন লিখবা, স্বাধীনতা স্পর্শমণি, এটা লিখবা। মানে মনে তো করতে হবে। আমি যদি বলি যে সারমর্ম লিখো, তুমি কোনটা, স্বাধীনতা স্পর্শমণি এটা লিখে তারপরে লিখবা সারমর্ম, তারপরে 2-3 লাইন 4 লাইন এটা লিখবা। এইভাবে তুমি কি করবা, এইচডব্লিউ করে আমাদের গ্রুপে কি করবা, আপলোড করবা। যারা করবা আমি আমার জায়গা থেকে কি করব, তাদেরকে মোবাইল রিচার্জ দিব। কি দিব, মোবাইল রিচার্জ দিব, মোবাইল রিচার্জ। ঠিক আছে, মোবাইল রিচার্জ, মোবাইল রিচার্জ দিব, ঠিক আছে, আমি দিব সেটা। যারা এই সারাংশ সারমর্ম করে একটা নোট করে ফেলবা, গুরুত্বপূর্ণ। এছাড়া তুমি আরো 2-4টা অ্যাড করলে পারো। ঠিক আছে, তোমার কাছে যেগুলো গুরুত্বপূর্ণ মনে হবে বা স্যারদের যদি দেওয়া থাকে কলেজ স্যারদের, এর মধ্যে থেকে এগুলো কি করবা, নোট করে নিবা। ঠিক আছে, বেশিক্ষণ না, আমার কাছে মনে হয় তুমি যদি নোট করো তাহলে তুমি 45 থেকে 1 ঘন্টায় করতে পারবা, লিখে ফেলতে পারবা। ঠিক আছে, মন খুলে আসতেছি, অনেক বেশি খুশি হয়েছি স্বৈরাচার যাওয়াতে। গণভবনে ফুলের টোপ আছে মান্নান হোসেনের বাসায়, গুড, এটা পরিচর্যা করো। ঠিক আছে, অবশ্যই অবশ্যই। এই যে ভাইজি একটা কথা বলছে যে 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ। তুমি যদি 3টা বাক্যেও তুমি যদি ব্যাখ্যা করতে পারো, আমি তো মনে হয় বেশিরভাগই 3টা বাক্য লিখছি বা সর্বোচ্চ 4টা, 3টা 4টার ভিতরে যদি তুমি লিখতে শেষ করতে পারো এবং পুরো সারমর্মটা তোমার মধ্যে মানে তুমি ব্যক্ত করতে পারো, তুমি নিজে এটা তুলে ধরতে পারো, তাহলে তুমি 3 লাইন লিখো, কোনো সমস্যা নাই। 4 লাইন লিখো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা। সময় নষ্ট করো না, যেটা বলবো, সময়, সময় নষ্ট করো না, সময় নষ্ট করো না, সময় নষ্ট করো না, প্রিয় ভাই বোনেরা, সময় নষ্ট করো না। ঠিক আছে, আসসালামু আলাইকুম।